সংবিধান আকাশ থেকে পড়ে না। 1972 সালে যে সংবিধান তৈরি হয়েছিল তা নিয়ে আমাদের অনেক রকম সমালোচনা থাকবে। পর্যায়ক্রমিকভাবে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার স্ফুরণ, সেটাকে কেলাসিত করে ক্রিস্টালাইজ করে সংবিধান তৈরি হয়। বাংলাদেশের বর্তমান সংবিধানের সংশোধনী করার একটা বড় রকম প্রতিবন্ধক হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1/3 সংবিধানের 1/3কে বলা হচ্ছে যে এগুলো পরিবর্তনের যোগ্য নয় বা এগুলি পরিবর্তন করা যাবে না। এগুলোকে বলা হয়েছে বেসিক স্ট্রাকচার। প্রকৃতপক্ষে এটা বেসিক স্ট্রাকচার নয়। যে কোনো লোক সামান্যভাবেও যদি সংবিধান সম্পর্কে সামান্যতম ধারণা থাকে তাহলে তিনি বলতে পারবেন, বুঝতে পারবেন যে যেগুলোকে বেসিক স্ট্রাকচারের অংশ করা হয়েছে সেগুলো কোনো সংবিধানের বেসিক স্ট্রাকচার হতে পারে না। পঞ্চদশ সংশোধনীর সময় ক্ষমতাসীন দল যেটা করেছে, যাকে আমরা এটার্নিটি ক্লজ বলি, এটার্নিটি ক্লজ করবার মতো কোনো অধিকার কোনো সংসদের, সেটা শুধু বাংলাদেশে নয়, কোনো সংসদীয় ব্যবস্থায় থাকে না। কারণ কি? কারণ সংসদীয় ব্যবস্থায় আপনি আমি যদি এমনকি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেই, তাহলে যে কোনো কাউকে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করি 5 বছর 4 বছর একটা নির্দিষ্ট মেয়াদকালের জন্য। তার ওই মেয়াদকালের অতিরিক্ত এমন ব্যবস্থা সে গ্রহণ করতে পারে না যার কোনো ম্যান্ডেট তার নেই। সেটাই করা হয়েছে পঞ্চদশ সংশোধনীতে। এবং এতে করে যদিও দুইটি মামলা রিট আদালতে আছে, একটি ত্রয়োদশ সংশোধনী বাতিল বিষয়ক যে রায় সেটা রিভিউ করার, পঞ্চদশ সংশোধনী যে আইন সম্মত নয় সেই ব্যাপারে একটা রিট আছে। সেগুলো হয়তো শেষ পর্যন্ত অনুকূলেই রায় হবে, কিন্তু তার সত্ত্বেও যেটা হবে সেটা হচ্ছে যে এই তথাকথিত বেসিক স্ট্রাকচারের নামে এমন সব বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো যদি এমনকি কোনো দল আগামী নির্বাচনে 300 আসনেও বিজয়ী হয়, তার পক্ষে পরিবর্তন করা সম্ভব হবে না। তৃতীয় যে কারণে আমি বলি যে এই সংবিধানের সংশোধনীর পথগুলো আরো বিভিন্নভাবে বন্ধ করা হয়েছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে এই যে সংবিধান যেভাবে সাজানো হয়েছে, ক্ষমতা বিন্যাস যেভাবে করা হয়েছে, ভারসাম্যহীনতার যে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আপনি শুধুমাত্র খুঁটিনাটি পরিবর্তন করে ভারসাম্য তৈরি করতে পারবেন না। আমি অন্তত পক্ষে সেই সম্ভাবনা দেখি না। তাহলে কি করা যেতে পারে? অনেকেই বলবেন যে তাহলে কি আমরা 72 সালে প্রণীত এবং 2024 সালে বর্তমানে যে জারিকৃত সংবিধান সেটা ফেলে দেব? আমি তা বলছি না, কিন্তু সে কারণে আমার কথা হচ্ছে যেটা পুনর্লিখনের প্রয়োজন। পুনর্লিখন মানে হচ্ছে এর কিছু কিছু অংশ যেগুলো 1972 সালে সংবিধানের মধ্যে ছিল, পরবর্তী সময় ছিল, যেগুলো মানবাধিকার পরিপন্থী নয়, গণতান্ত্রিক অধিকার পরিপন্থী নয় এবং সামঞ্জস্যপূর্ণ, সেগুলোকে পুনর্লিখনের মাধ্যমে সংবিধানে সংশ্লিষ্ট করা যেতে পারে। এবং এই ক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা একটি সংবিধান রচনা করেছিলাম। আমরা কি এত সহজেই সেই আবেগ থেকে বেরিয়ে আসতে পারবো? আমার বক্তব্য হচ্ছে যে আসলে যদি পুনর্লিখন করা হয় সেটার ভিত্তি হবে আসলে 1971 সালের স্বাধীনতার ঘোষণা, যেখানে সুস্পষ্টভাবে রাজনৈতিক বিষয়টার মীমাংসা আছে। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল একটি ম্যান্ডেটের ভিত্তিতে। সেই ম্যান্ডেটটা নিশ্চিত করা হয়েছিল 72 সালের সংবিধান লেখা হয়েছিল তার ভিত্তিতে বলে দাবি করা হয়, যদিও সেটা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধের ঘোষণা বাংলাদেশের মানুষের, নাগরিকের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল এবং তার ভিত্তি যেটা ছিল সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এটাই যদি আমরা ভিত্তি হিসেবে ব্যবহার করি
তাহলে পুনর্লিখনের ক্ষেত্রে এই প্রশ্ন ওঠার কোনো কারণ নেই যে আমরা 1972 সালের যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জন, সে অর্জনকে আমরা বাতিল করে দিচ্ছি কি। সংবিধান পুনর্লিখনের ঘটনা বাংলাদেশে কি প্রথম করতে যাচ্ছে বা করার কথা আমি বলছি, তা তো নয়। 1978 সালে স্পেনে নতুন করে সংবিধান লেখা হয়েছে। 1978 সালে স্পেনে সেটা সম্ভব হয়েছে, কারণ হচ্ছে স্পেনের জনগণের মধ্যে এই আকাঙ্ক্ষা স্পষ্ট ছিল যে পূর্ববর্তী সময়ে রচিত সংবিধান তাদের অধিকারগুলো সুরক্ষা করে না, তাদের প্রতিনিধিত্ব এবং তাদের মৌলিক মানবাধিকারগুলোকে সুরক্ষার ব্যবস্থা অতীতের সংবিধানে ছিল না। স্পেন ব্যতিক্রম নয়, আসলে স্পেন মোটেই ব্যতিক্রম নয়। ব্রাজিলের ক্ষেত্রে 1988 সালে আমরা সেটা দেখেছি যে নতুন করে সংবিধান তৈরি করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার কথা আপনারা সকলেই জানেন যে অ্যাপারথাইড এর শেষে নতুন করে সংবিধান তৈরি করা হয়েছে। অর্থাৎ একটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যখন তৈরি হয়, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটা নতুন সংবিধান, পুনর্লিখিত সংবিধান তৈরি করার ইতিহাস আছে এবং সেটা যে দেশে যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে। আজকের বাংলাদেশে 2024 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে আকাঙ্ক্ষার মূর্ত প্রকাশ ঘটেছে, সেটাকে যদি বাংলাদেশের সংবিধান ধারণ করতে না পারে, তাহলে আমরা কি করে বুঝবো যে আসলে প্রকৃতপক্ষেই গণ অভ্যুত্থানটা ঘটেছিল। প্রকৃতপক্ষে গণ অভ্যুত্থান ঘটে থাকলে এবং যার প্রমাণ অসংখ্য মানুষের মৃত্যু, একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা একটা মাত্র লক্ষণ, কিন্তু সবচেয়ে বড় লক্ষণ গণ অভ্যুত্থানের সেটা হচ্ছে মানুষের মধ্যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, যে আকাঙ্ক্ষা বলছে যে এই জায়গায় আমাদের পরিবর্তন দরকার। এই আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্যই আসলে আপনাকে তাকাতে হবে সংবিধানের দিকে। যে কারণে আমি প্রথমেই বলছি, সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নটা হচ্ছে এই জায়গায়। আপনি, আমি, আমরা সকলে মিলে, এটা কেবলমাত্র একটি সরকারের দায়িত্ব বলে আমি মনে করি না। যারা দায়িত্বে আছেন, লক্ষ্য করুন, আমি বলি অন্তর্বর্তী সরকার সম্পর্কে, আমি বলি তারা দায়িত্বে আছেন, তারা ক্ষমতায় নেই। তাদের দায়িত্ব দেয়া হয়েছে জনগণের পক্ষ থেকে একটি বিশেষ পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটানোর জন্য তাদেরকে দায়িত্বে অধিষ্ঠিত করা হয়েছে। একই সঙ্গে এই যে আকাঙ্ক্ষার কথা আমরা বলছি, সেই আকাঙ্ক্ষা, যে কোনো সংবিধান আসলে কি? যে কোনো সংবিধান হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার মূর্ত প্রতিফলন হিসেবে একটা দলিল। এই দলিল আমাদের তৈরি করতে হবে। তার অর্থ এই নয় যে আমরা সবটাই অস্বীকার করছি। কারণ কি জানেন, যে কোনো সংবিধান তার অতীত দিনের যে ইতিহাস, তার যে সংগ্রাম, পর্যায়ক্রমিকভাবে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার স্ফুরণ, সেটাকে কেলাসিত করে, ক্রিস্টালাইজ করে সংবিধান তৈরি হয়। সংবিধান আকাশ থেকে পড়ে না। 1972 সালে যে সংবিধান তৈরি হয়েছিল, তা নিয়ে আমাদের অনেক রকম সমালোচনা থাকবে, তার প্রক্রিয়া নিয়ে আমাদের অবশ্যই সমালোচনা থাকবে, কিন্তু তার বেসিস যেটা, ওই রকম একটা সংবিধান লেখার প্রয়োজন দেখা দিয়েছিল। কারণ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং তার আগের 23 বছরের সংগ্রামের মধ্য দিয়ে সেটা তৈরি হয়েছে। তাহলে ওই দলিল আসলে ওই আকাঙ্ক্ষার পুরোটাই প্রতিফলন ঘটাতে পেরেছে আমরা মনে করি না, আমি অন্তত পক্ষে মনে করি না। কিন্তু আজকে সেই সুযোগটা এসছে যে গত 15 বছর এবং তারও আগে সামগ্রিকভাবে গত 52 বছরের বাংলাদেশের ইতিহাসের মধ্যে যে সংগ্রাম, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটাকে আমরা ধারণ করতে পারি কিনা। যখন আমরা বলছি সংশোধনের কথা, যখন আমরা বলছি পুনর্লিখনের কথা, দুটো ভিন্ন জিনিস। সংশোধন ধরে নেয় যে তার মৌলিক কাঠামোগুলো, বিষয়গুলো ঠিক আছে, আমরা কিছু ছোটখাটো বিষয়ে পরিবর্তন করি।
আমি যখন পুনর্লিখনের আবেদন জানাই তখন আমার বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র স্বল্প মেয়াদে ছোটোখাটো সংস্কার বলুন, পরিবর্তন বলুন, তার মধ্যে দিয়ে আপনি মূল জায়গাটা ধারণ করতে পারবেন। তাহলে এই যে নতুন পুনর্লিখনের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের নজর দিতে হবে? প্রথম বিষয় যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে জনগণের অংশগ্রহণের নিশ্চয়তা বিধান করতে হবে। আপনি আমি পরামর্শ দিতেই পারি, এই বিশ্ববিদ্যালয়ে, ওই রাজপথে, ওই গ্রামে, ওই কলকারখানায় আমরা অবশ্যই পরামর্শ দিতে পারি,